হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর 2 নম্বর পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার র্যাবো। তো এই কবিতাটি আলোচনা করবার আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। এই আর্থার র্যাবো কে ছিলেন? তার পুরো নাম হচ্ছে জিন নিকোলাস আর্থার র্যাবো। তার জন্ম 1854 সালে এবং তিনি 1891 সাল অবধি বেঁচে ছিলেন। ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট হওয়ার কথা। তিনি ছিলেন একজন ফরাসি কবি ফ্রম দ্য 19th সেঞ্চুরি। 19বিংশ শতাব্দীর একজন ফরাসি কবি হলেন এই জেন নিকোলাস আর্থার র্যাবো। He started writing poetry even before he reached his teens. Teens বলতে আমরা বুঝি 13 অর্থাৎ এই 13 বছর থেকে শুরু করে 19তম বছর অবধি যে সালগুলো আছে প্রত্যেকটির পেছনে টিন শব্দটি আসে, লাইক 13, 14, 15, 16। এই এজগুলিকে বলা হয় টিন এজ। তো আর্থার র্যাবো যখন তার টিন এজে পৌঁছাননি তখন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। He stopped writing poetry at the age of 19. তিনি যখন 19তম বছরে গিয়ে পৌঁছান তখনই তিনি কবিতা লেখা বন্ধ করে দেন। His major works include, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে টু মিউজিক, ইভিনিং প্রেয়ার ইত্যাদি। দ্য প্রেজেন্ট পোয়েম, বর্তমান যে কবিতাটা আমরা আলোচনা করব, অরিজিনালি টাইটেলড লা ডরমিয়র লে ভাল, এই শিরোনামের এই কবিতাটি এটা অরিজিনালি লেখা হয়েছিল। ওয়াজ ইনক্লুডেড ইন হিজ কালেকশন অফ পোয়েট্রি কল্ড পোয়েসিস। তার একটি কবিতার বইয়ের সংকলন যার নাম পোয়েসিস, যেটি 1872 সালে প্রকাশিত হয়, তার মধ্যে এই কবিতাটিকে ঢোকানো হয়েছিল। This poem is written in the model of Italian sonnet. এই কবিতাটি একটি সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা, 14টি লাইন আছে এবং এটাকে লেখা হয়েছে ইতালিয়ান সনেটের আদলে অর্থাৎ পেত্রার্কান সনেটের মডেলে এটাকে লেখা হয়েছে। দ্যাট হ্যাজ 14 লাইন্স, কবিতার মধ্যে 14টি লাইন আছে, ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেট। এই কবিতাটিকে বা পেত্রার্কান সমস্ত সনেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম 8টি লাইন নিয়ে হয় অক্টেভ এবং পরের 6টি লাইন নিয়ে হয় সেস্টেট। দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এই কবিতাটি আমাদের সামনে উন্মোচিত করেছে যুদ্ধের যে অন্তঃসার শূন্যতা, যেটিকে আমাদের সামনে লুকিয়ে রাখা হয়, সেই লুকিয়ে রাখা অন্তঃসার শূন্যতাকে আমাদের সামনে প্রকাশ করে দিয়েছে এই কবিতাটি। This theme is expressed in the contrasting images of bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor. অর্থাৎ এইখানে কবিতার যে বিষয়বস্তু সেটা ব্যাখ্যা করছে দুটো বৈপরীত্যমূলক ইমেজ। এক জায়গায় একদিকে রয়েছে নেচার, যে বাউন্টিফুল অর্থাৎ উদার, সে সব কিছু আমাদেরকে দিয়েছে আমরা যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারি। অপরদিকে রয়েছে ট্র্যাজিক ডেথ, একটা ইয়ং সোলজার যার বয়স এখনো মৃত্যুর জায়গায় গিয়ে পৌঁছায়নি, ইম্যাচিওর সে মৃত্যুর ক্ষেত্রে। তো যুদ্ধ সেই একজন ইয়ং সোলজারের প্রাণকে কেড়ে নিয়েছে। একদিকে নেচার যে দিচ্ছে, আরেকদিকে মানুষ যে হরণ করছে। এই কন্ট্রাস্টিং চিত্র আমাদের সামনে তুলে ধরেছে এবং এমন একটা জায়গায় সেই মৃত্যুটি হয়েছে যেখানে নেচারের যে বিউটি সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত। তো আমরা চলে আসি কবিতায়। এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। ভ্যালি বলতে আমরা বুঝি চারিদিকে পাহাড় এবং মাঝখানে তার মাঝে যে সমতল এলাকা সেটাকে আমরা বলি ভ্যালি।
where a slow stream flows, এই ভ্যালির মধ্যে দিয়ে একটা নদী মন্থর গতিতে বয়ে চলেছে। পাহাড় যদি হতো তাহলে পাহাড়ে নদীর গতি অত্যন্ত দ্রুত হতো, কিন্তু যেহেতু এটা সমতল এলাকা, এখানে নদী অত্যন্ত ধীরে বয়ে চলেছে, অর্থাৎ পরিবেশ অত্যন্ত শান্ত। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং এই যে ছোট নদীটি বয়ে চলেছে ওই উপত্যকার ঘাসের এলাকাকে বেষ্টন করে, সেটি ওই উজ্জ্বল ঘাসের ওপর রেখে যাচ্ছে দীর্ঘ রূপলি তটরেখা। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, মাউন্টেন টপ মানে হচ্ছে পাহাড়ের চূড়া। পাহাড়ের পেছন দিক থেকে যখন সূর্য উদিত হচ্ছে, সেই উদিত সূর্যের কিরণ পাহাড়ের ওপর থেকে পাহাড়ের গা বেয়ে যেন আলোকের ঝর্ণাধারার মতো নেমে চলে আসছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা নিচের ওই সমতল ভূমি যেটা এতক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন ছিল সেটিকে আলোকে পরিপূর্ণ করে তুলছে। এ সোলজার ভেরি ইয়ং, এখন দেখা যাচ্ছে একটি সোলজারকে, অর্থাৎ সেই পাহাড়ের ওপর থেকে আলো যখন এসে এই উপত্যকাকে আলোকিত করছে তখনই প্রকাশিত হচ্ছে একটি সোলজার, যাকে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে কিন্তু খুবই ইয়ং। লাইজ ওপেন মাউথ, দেখা যাচ্ছে সে শুয়ে আছে এবং তার মুখটি হাঁ হয়ে রয়েছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তার মাথার নিচে বালিশের জায়গা নিয়েছে কিছু ফার্ন গাছ, অর্থাৎ কিছু ফার্ন গাছ তার মাথার নিচে থেকে তার বালিশের যে চাহিদা সেটা পূরণ করছে। অ্যাসলিপ স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, দেখা যাচ্ছে ওই সোলজারটি ঘুমোচ্ছে এবং তার বডিটা স্ট্রেচ হয়ে রয়েছে, প্রসারিত হয়ে রয়েছে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ যে সমস্ত লতা গুল্ম জন্মায় সেই লতাগুল্মর ওপরেই কিন্তু এই বডিটা শুয়ে রয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড, আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সোলজারটা একটু বিবর্ণ, একটু ফ্যাকাশে ফ্যাকাশে তাকে লাগছে, কিন্তু সে যে বিছানাটায় শুয়ে রয়েছে সেটা কিন্তু ওয়ার্ম, অর্থাৎ ওই লতা গুল্মগুলো সূর্যের থেকে উত্তাপ পেয়ে উত্তপ্ত হয়েছে। গ্রিন, এটা একটা কালার সিম্বলিজম। গ্রিন সবসময় ইউথকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ প্রাণ প্রাচুর্যকে রিপ্রেজেন্ট করে। তো যেখানে এই প্রাণ রয়েছে সেই জায়গায় কিন্তু সোলজারটি অনেকটা বিবর্ণ। সান সোকড বেড, সান সোকড মানে সূর্যের দ্বারা, সূর্যের আলো শোষিত যে বিছানা। সূর্য সমস্ত প্রাণের উৎস, যেখানে সূর্য থাকবে সেখানে প্রাণ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে সূর্যের আলো থাকা সত্ত্বেও সেই জায়গায় যে সোলজারটি রয়েছে সে কিন্তু বিবর্ণ অবস্থায় রয়েছে। হিজ ফিট, এই অবধি, এই সানসোক বেড অবধি হয়ে গেল 8টা লাইন। 1 2 3 4 5 6 7 8, উপর থেকে কাউন্ট করে দেখতে পারো। এই 8টা লাইন হয়ে গেল অক্টেভ। এই অবধি একটা উপস্থাপনা হলো যে ঘটনাটা কি হয়েছে। এরপরে আমরা আরো কাছে যাব। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, আরো একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সোলজারটির পা রয়েছে ফুলের ওপরে, অর্থাৎ নেচার ওই সোলজারটির পাটাকে মাটিতেও রাখতে দেয়নি, এতটাই যত্ন করে রেখেছে। হি স্লিপস, সোলজারটি ঘুমোচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার মুখটা খোলা অবস্থায় রয়েছে বলে তার হাসিও একটু দেখা যাচ্ছে, এবং সেই হাসিটা দেখে মনে হচ্ছে যে একদম শিশুর মতো পবিত্র হাসি, জেন্টল কোমল হাসি। উইদাউট গিল, উইদাউট গিল কথাটার মানে হচ্ছে ছলনাবিহীন, তার হাসির মধ্যে কোনো ছলনা নেই। আহ, নেচার কিপ হিম ওয়ার্ম, কবি নেচারের উদ্দেশ্যে জানাচ্ছেন যে নেচার, প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম,
ওকে গরম রাখো। অর্থাৎ ওই এলাকা যেহেতু পাহাড় বেষ্টিত, সুতরাং এলাকাটি হচ্ছে শীতল। তো প্রকৃতিকে কবি অনুরোধ করছেন যে সূর্যের আলো ওর ওপরে এতটাই পড়ুক যাতে সে যেন উষ্ণ থাকে। হি মে ক্যাচ কোল্ড, কারণ যেভাবে একটা ওপেন এরিয়ার মধ্যে সোলজারটি শুয়ে রয়েছে, যে কোনো সময় তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। কবি আরও খানিকটা কাছে গিয়ে দেখতে পাচ্ছেন কিছু হামিং ইনসেক্ট, হামিং মানে হচ্ছে গুঞ্জন করা, কিছু ইনসেক্ট অর্থাৎ ভ্রমর তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কবি বুঝতে পারছেন যে ওই গুঞ্জনরত ইনসেক্টগুলো অর্থাৎ ভ্রমরগুলো এই সোলজারটার ঘুম ভাঙাতে পারবে না। হি স্লিপস ইন সানলাইট। দেখা যাচ্ছে সোলজারটি সূর্যের আলোয় শুয়ে রয়েছে। আরও একবার এখানে বলতে হবে, সূর্যের আলো হচ্ছে প্রাণের উৎসের প্রতীক। যেখানে সূর্য থাকবে, সূর্যের আলো থাকবে, সেখানে প্রাণ থাকবে। এই সোলজারটি সূর্যের আলোর মধ্যে শুয়ে রয়েছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটি হাত তার বুকের ওপর রাখা রয়েছে। অ্যাট পিস, অত্যন্ত শান্তিতে শুয়ে রয়েছে। ইন হিজ সাইড, আরও একটু ক্লোজলি গিয়ে দেখা যাচ্ছে তার এক পাশে দেয়ার আর টু রেড হোলস, অর্থাৎ দুটো লাল রঙের গর্ত রয়েছে, যেটা হচ্ছে বুলেট উন্ড। অর্থাৎ এই যে কবিতাটি আমরা পাঠ করলাম, যেটা একটা যুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে, যেটা হচ্ছে ফ্রান্স এবং প্রাশিয়ার যুদ্ধের পটভূমিতে এই কবিতাটি লেখা হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে একজন ফরাসি যোদ্ধা যে যুদ্ধ করতে গিয়ে অত্যন্ত অল্প বয়সে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেছে, এবং সেই যুদ্ধক্ষেত্রটি ছিল একটা সুন্দর প্রকৃতির কোলের একটা জায়গা। সেখানে স্বাভাবিকভাবে প্রকৃতি এত উদার, সব কিছু সে উজাড় করে দিয়েছে নিজেকে, কিন্তু মানুষ এত নিষ্ঠুর, সে এই প্রকৃতির রূপকে উপভোগ করবার সম্পূর্ণ সুযোগটা মানুষকে দিতে রাজি নয়। অল্প বয়সেই মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে যুদ্ধ নামক এই ভয়ঙ্কর প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এইখানেই কবি আমাদেরকে তুলে ধরেছেন যুদ্ধের অন্তঃসার শূন্যতা, যেখানে একজন সোলজার জানে না যে সে কেন যুদ্ধ করছে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের মনে ঘুরতে থাকে। তো এইখানেই শেষ হলো আমাদের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী এই ধরনের ভিডিওর জন্যে বেল বাটনে প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।